হ্যালো বন্ধুরা, যে জেনারেশন নিয়ে ওপেনই বলা হয় যে এই জেনারেশন কিছুর যোগ্য নয়, কিছুই হতে পারবে না, সেই জেনারেশন জেন জেড নেপালের সরকার ফেলে দিয়েছে বলে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা ওলিকে মজবুর করে দিয়েছে পদত্যাগ করতে। এখন সেটা আলাদা কথা যে প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টেও আগুনের শিখায় জ্বলছে, অর্থমন্ত্রীকে তো রাস্তায় টেনে এনে জুতোর আঘাতে মেরেছে প্রতিবাদকারীরা। আর সেই সবের মধ্যে এক দুঃখজনক মৃত্যু ঘটেছে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর, যখন তার বাড়িতে আগুন লাগানো হয় তখনই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যে আসলে কি কারণ এইসব রাগ এবং ক্ষোভের পিছনে? কি শুধু সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে আমাদের এইগুলো দেখতে হচ্ছে? এর উত্তর হলো বন্ধুরা, না, এর পিছনের কারণ এর চেয়েও অনেক বেশি গভীর ও জটিল। চলো আজকের এই ভিডিওতে সেটা বোঝার চেষ্টা করি। এই ঘটনাটা ঘটেছিল 8ই সেপ্টেম্বর 2025 সালে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল প্রতিবাদ করার জন্য। এই ভিড়ের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ তরুণী, যাদের জেন জেড বলা হয়। কেউ স্কুলের ইউনিফর্ম পরে এসেছিল, কেউ বা কলেজের পোশাকে। এই প্রতিবাদটি আয়োজন করেছিল হামি নেপাল নামের একটি এনজিও। আর প্রতিবাদকারীরা কাঠমান্ডুর মাঝখানে অবস্থিত একটি প্রতীকী স্মৃতিস্তম্ভ মাইতিগড় মন্ডল থেকে পার্লামেন্টের দিকে মিছিল করেছিল। এই মিছিলটা প্রায় পুরোপুরি শান্তিপূর্ণ ও অহিংস ছিল, কিন্তু সরকার পুলিশ মোতায়েন করে এই প্রতিবাদকারীদের থামাতে, আর তারপর পুলিশ ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। দেখতে দেখতে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। কিছু প্রতিবাদকারী পার্লামেন্টের কমপ্লেক্সের ভিতরেও ঢুকে পড়ে, কিন্তু তারপর পুলিশ যা করে তা দেখে গোটা দেশ হতবাক হয়ে যায়। পুলিশ খোলা গুলি চালিয়ে দেয় প্রতিবাদকারীদের উপর সোজা লাইভ বুলেট দিয়েই। কমপক্ষে 19 জন প্রতিবাদকারী মারা যায় আর 400 জনের বেশি মানুষ আহত হয়। এগুলো কোনো রাবার বুলেট ছিল না, বরং আসল বুলেট। মৃতদের মধ্যে একজন ছিল 12 বছরের একটি শিশু। অবশ্যই এমন এক নায়কতান্ত্রিক আচরণ দেখে কেউ চুপ করে বসে থাকবে না। যেই মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের কাছে, আরো লোকজন রাস্তায় নেমে আসে প্রতিবাদে। প্রতিবাদকারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, পুরো রাস্তা জুড়ে ভিড় উপচে পড়ে। সরকার নিয়ন্ত্রণ রাখতে বিকাল 3:30 কারফিউ জারি করার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় নাই। প্রতিবাদ আরো তীব্র হয়ে উঠে। কাঠমান্ডুর বাইরে পোখরা, বটওয়াল, ভরতপুর আর দমক শহরে বিক্ষোভ শুরু হয়। এই প্রতিবাদগুলোর পিছনে যে কারণটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মিডিয়ায়, তা হলো নেপালে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যান করা। আসলে বন্ধুরা, এটা একটা কারণ অবশ্যই, কিন্তু এর বাইরেও আরো অনেক বড় কারণ আছে, যেমন দুর্নীতি, সরকারের অদক্ষতা, বর্ধমান বেকারত্ব আর মন্ত্রীদের আত্মীয়করণ, নেপোটিজম। এইসব বিষয় নিয়েই আমরা পরের দিকেই কথা বলবো, কিন্তু আগে আসা যাক সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে। নভেম্বর 2023-এ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নেপালের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কাছে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে বলা হয় এবং দেশে তাদের স্থানীয় অফিস খুলতে বলা হয়। নেপালের সরকার বলেছিল এটা দরকার হেট স্পিচ, ভুয়া খবর, জালিয়াতি এবং অন্যায় অপরাধ বন্ধ করার জন্য। তাই আমরা এটা করছি। সরকার এ বিষয়ে 5টি পাবলিক নোটিশ প্রকাশ করে, কিন্তু ওই নোটিশের পরেও 5টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া কোনো বড় কোম্পানি রেজিস্ট্রেশন করেনি। যেসব কোম্পানি রেজিস্ট্রেশন করেছিল তাদের মধ্যে একমাত্র বড় নাম ছিল চীনের টিকটক। এই সময়ই নেপালের সুপ্রিম কোর্ট সরকারকে অনুমতি দেয় যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করেনি তাদের ব্যান করতে। তারপর এই বছর 28 আগস্টের ঘটনা, সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে জানায় 3 সেপ্টেম্বরের মধ্যে নিজেদের রেজিস্টার করাও, না হলে ব্যান করে দেওয়া হবে। কিন্তু বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কোম্পানি এই নির্দেশ মানেনি, আর সেই কারণে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেশ থেকে ব্যান হয়ে যায়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং টুইটার। প্রায় সবই বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই এর মধ্যে ছিল, শুধু টিকটক ছাড়া। প্রতিবাদকারীদের বক্তব্য ছিল সরকার এটা শুধুমাত্র করেছে যাতে তারা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারে এবং জনগণের কণ্ঠ রোধ করতে পারে। Social media banned by the government extremely, it is against our freedom of speech and they want to control us.
just like a dictator. সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও ভাইরাল হচ্ছিল যেগুলো সরকারের দুর্নীতি ও আত্মীয় প্রীতিকে উন্মোচন করেছিল। মন্ত্রীদের সন্তানদের বা তথাকথিত নেপো কিডস এর অপব্যয়ী জীবনযাপন নিয়ে ভিডিও ছড়াচ্ছিল। আসলে নেপালের তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্য নিয়ে প্রচন্ড ক্ষোভ রয়েছে। 2024 সালে নেপালের যুব বেকারত্বের হার ছিল 20.82%। বাবদ প্রতি 5 জন তরুণের মধ্যে একজন বেকার। এখানে নতুন চাকরির সুযোগ খুব কম তৈরি হচ্ছে আর মানুষদের চাকরি খুঁজে অন্য দেশে মাইগ্রেট করতে হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে হাজার হাজার মানুষ শুধু টাকার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধেও যুদ্ধ করতে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা। ফেব্রুয়ারি 2024 পর্যন্ত নেপালের প্রায় 15,000 জনেরও বেশি মানুষ রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এই মানুষদের কয়েক সপ্তাহের ট্রেনিং দিয়েই সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হতো। सबैजनालाई नमस्ते छ। म चाहिँ यता रसियामा आएको 2 महिना पुरा भयो लगभग। अनि मैले चाहिँ रसियामा आएर चाहिँ धेरै दुःख पाएँ। मैले त्यही नै हो। अनि त्यहाँ चाहिँ धेरै गाह्रो छ हामीलाई सर्भाइभ गर्नको लागि। এই কারণেই রাশিয়ান ইউক্রেন যুদ্ধে অনেক নেপালি নাগরিকও মারা গিয়েছে। মৃত্যুর ভয় থাকা সত্ত্বেও তারা রাশিয়া যায়, কারণ নেপালে তাদের জন্য চাকরির সুযোগ এতটাই কম আর রাশিয়ায় তাদের সেনাবাহিনীতে যোগ দিলে আকর্ষণীয় অফার দেয়। কিছু যোদ্ধার মতে তারা বোনাস ও বেতন মিলিয়ে প্রতি মাসে প্রায় $4,000 আয় করে, যা নেপালের মুদ্রায় 5 লক্ষেরও বেশি টাকা। এখন এই অবস্থাগুলো দেখে যদি নেপালের রাজনীতিবিদরা একটু সহানুভূতি দেখাতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। কিন্তু ঘটনা ঘটেছে ঠিক উল্টোটা। নেপালের রাজনীতিবিদদের ছেলেমেয়েরা নিজেদের বিলাসবহুল জীবনযাপন দেখাতে শুরু করেছে। एकातिर नेपाली नेताका छोराछोरी र नाति नातिनाहरूले कति आरामदायी जीवन बाँचिरहेका छन् भन्ने देखाउने तस्बिरहरू, जसमा उनीहरूको विदेश ट्रिप, शानदार पार्टी अनि महँगो सामानहरूको कलेक्सन देखिन्छ। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই বৈপরীত্য দেখলো আর আওয়াজ তুলতে শুরু করলো, হ্যাশট্যাগ নেপো কিডস ট্রেন্ড করতে লাগলো। পরে যখন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যান করা হয় তখন টিকটককে এমন সব ভিডিওতে ভরিয়ে দিল নেপালের জনগণ, বিশেষত তরুণ প্রজন্ম। এই ভিডিওগুলোতে শুধু একটা সহজ তুলনা দেখানো হচ্ছিল সাধারণ নেপালিদের দৈনন্দিন কষ্টের জীবনের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনের তুলনা। সাধারণ নেপালিদের দৈনন্দিন কষ্টের জীবনের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনের তুলনা। নেতাদের সন্তানরা ডিজাইনার পোশাক পরে ঘুরে আর দামি গাড়ি প্রদর্শন করে। টিকটকে তখন হ্যাশট্যাগ নেপো কিডস আর হ্যাশট্যাগ নেপো বেবি দুই হ্যাশট্যাগই ট্রেন্ড করতে থাকে। 8 সেপ্টেম্বরের সেই প্রতিবাদেও একটা পোস্টারে লেখা ছিল, রাজনীতিবিদদের সন্তানরা বিদেশ থেকে গুছির ব্যাগ নিয়ে ফিরে আসে আর সাধারণ মানুষের সন্তানরা ফিরে আসে কফিনে। এই লাইনটি ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া নেপালির প্রতি ইশারা করে বলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।